বসো। তাহলে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হলো তোমরা দেখবা হলো এই হাইড্রোকার্বনের, থ্যাংক ইউ, হাইড্রোকার্বনের রাসায়নিক ধর্ম দেখবা। তো হাইড্রোকার্বনের রাসায়নিক ধর্ম শিখলে আমরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করতে পারবো। আমাদের দেখো এদিকে তাকাও, যেমন অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকেন তৈরি করতে হয়, আবার অ্যালকেন থেকে কিভাবে অ্যালকিন তৈরি করতে হয়, জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন বানানো লাগে। তো এই জিনিসগুলা শিখতে হলে আমাদের যে যে বেসিক দরকার আমরা শিখেছি, আর সেইগুলার অ্যাপ্লিকেশন দেখব। তো গত ক্লাসে যারা আসো নাই তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে আমার মতে। তোমরা একটা কাজ করবা, ইউটিউবে দেখবা ক্লাস 5 নামের একটা ক্লাস আছে রেকর্ডেড, যাই দেখছো থ্যাঙ্কস। তুমি দেখছো? হতাশ হয়ে গেলাম কেন? ও আচ্ছা, ওটা দেখে আসলে ভালো হতো। আচ্ছা দেখো, তো এখানে প্রথমে যেটা আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাইড্রোকার্বনের রাসায়নিক ধর্ম। তার মানে হাইড্রোকার্বন কোনগুলা? যেগুলোর মধ্যে কার্বন এবং শুধুমাত্র হাইড্রোজেন থাকে। হাইড্রোকার্বন বন্ধনের উপর ভিত্তি করে 3 প্রকার ছিল না? কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, আর হলো ট্রিপল বন্ড। আজকে থেকে হবে বিক্রিয়ার খেলা, ঠিক আছে? তো আমি যাই লিখলাম কার্বন কার্বন, এই জায়গায় দিলাম হচ্ছে একক বন্ধন, এখানে দিলাম হচ্ছে দ্বিবন্ধন, এখানে দিলাম হলো ট্রিপল বন্ড। আমি কি সিগমা বন্ধন এবং পাই বন্ধন এই টপিকগুলা তোমাদের বুঝাইছিলাম না? বুঝাইছিলাম তো? অনেকেই, হ্যাঁ, একটু হাত উঠাই দেখি কয়জন সিগমা বন্ধন বুঝাইছিলাম, হাত উঠাই। অনেক ধন্যবাদ তোমাদের। আচ্ছা দেখো, যারা পাও নাই তোমরা একটু তাকাও। এই যে যে একক বন্ধন থাকে, এই বন্ধনটা হলো এখানে সিগমা বন্ধন। আর দ্বিবন্ধনের মধ্যে যে কোনো একটা সিগমা, অপরটা হলো পাই। এটা কিন্তু সিগমা লেখা হয় নাই, আসলে সিগমা হবো এই যে এরকম সিগমা। এটা মাঝখানেরটা সিগমা ধরলে উপরেরটা আর নিচেরটা হলো পাই, ঠিক আছে? দুইটার ক্ষেত্রে তুমি উপরেরটা সিগমা ধরলে নিচেরটা পাই, নিচেরটা পাই ধরলে উপরেরটা সিগমা, উপরেরটা পাই ধরলে নিচেরটা সিগমা, কোনো সমস্যা নাই। কিন্তু তিনটার ক্ষেত্রে সাধারণত মাঝে যে বন্ধন ওটা সিগমা ধরে, উপরে আর নিচেরটা পাই ধরে। তো শর্ট কথায় যেহেতু সবাই উপস্থিত আছে, শর্ট কথায় যদি বলি সিগমা বন্ধনটা অনেক শক্তিশালী বন্ধন। এখন কেন? এটা একদিন বুঝাইতে যে আমি বুঝাইছিলাম, কার্বনের মধ্যে যে অরবিটাল গুলা থাকে, সেই অরবিটাল গুলা এরকম মুখোমুখি অতিক্রমণ ঘটায়, অর্থাৎ একটা অরবিটাল আর একটা অরবিটালের ভিতরে এরকম ঢুকে যায়। এভাবে আসলে স্ট্রাকচার না, জিনিসটা হলো এটা ধরো কার্বন, এইভাবে একটা অরবিটাল থাকে, এখানে একটা কার্বন, এইভাবে একটা অরবিটাল থাকে। মানে কি করে, একটা অরবিটাল আর একটা এই যে অরবিটালের ভিতরে ঢুকলো, এই যে যতটুকু ঢুকলো এইটুকুরে বলা হয় ওভারল্যাপিং। ওভারল্যাপ, ল্যাপ মানে প্রলেপ, ওভার মানে একটা আর একটার উপর দেয়া। এটা অনেক শক্ত করে দুইজন দুইজনকে ধরে। আর এই যে পাই বন্ড যেগুলা, এইগুলার ক্ষেত্রে কি ঘটনা ঘটে, ধরো এইদিকে আর এইদিকে অরবিটাল গুলা আছে, এই অরবিটাল গুলা কাছে আসতে পারে না। কারণ এই যে যখন তোমার হচ্ছে, যদি এইটুকু দেখা, এটা সরে নেই, যদি মনে করো এই জিনিসটাই মনে মনে কল্পনা করো, ধরো এইটাই হলো এই কার্বন, আর এইদিকে এটাই হলো এই কার্বন। আচ্ছা, ধরো এইদিকে এটা হলো এই কার্বন। আচ্ছা, সমস্যাটা কি মাঝে মধ্যে বেশি দ্রুত হয়েছে? আচ্ছা, তো এই অবস্থায় আছে, যখন এটা এটা লাগিয়ে গেছে আর তো ভিতরে ঢুকতে পারতেছে না, তখন অনেক দূরে থেকে, অর্থাৎ এই যে পাশে পাশে, অর্থাৎ এইরকম তোমার হচ্ছে এইরকম পাশাপাশি, এরকম মনে করো ওভারলেপ করে, এই যে পাশাপাশি, অর্থাৎ অল্প পরিমাণ অতিক্রমণ ঘটে। ইংরেজি শব্দ হলো ওভারলেপিং, বাংলা রসায়ন বিজ্ঞান বই লেখা আছে অধিক্রমণ। তো অধিক্রমণ অল্প ঘটে, ফলে এটা এটা হলো পাই বন্ধন, এটা দুর্বল, এটা হলো দুর্বল। আর এটা বোঝানোর জন্য আমরা এইভাবে বলতে পারি, যেমন একজনটা আমি এইরকম হাত করে একদম জড়িয়ে ধরে রাখলাম, এটা হলো সিগমা বন্ধন, আর একজনটা এইভাবে হাত দিয়ে ধরে রাখলাম, এটা হলো পাই বন্ধন। তাহলে কোনটা দুর্বল করে ধরা হইলো? পাই বন্ধন। আচ্ছা, তাহলে সেই সেন্স থেকে এই বন্ধনেরটা হলো অনেক শক্তিশালী। এখন বলতে পারো স্যার বাকি হাতগুলা সে অন্য কোথায় ইউজ করছে? এখানেও তো আরো দুইটা হাত আছে, সে কোথায় ইউজ করছে?
এখানে আর একটা করে হাত আছে, সে কোথাও ইউজ করছে, কিন্তু মূল কথা হলো এই যে কার্বন আর কার্বনের মাঝে যে বন্ধনটা আছে। আমি এখন একটা গল্প বলবো, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। সবার জীবনে এরকম ঘটনা ঘটে। বাসা বাড়িতে আমরা নিজেরাই কোনো কিছু তৈরি করি না? ফর এক্সাম্পল, যখন ছোট ছিলা কোনো কিছু কেটে নতুন একটা কিছু বানাইতে চাইছো, এরকম করতে চাইছি কি আমরা? যেমন আমাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, ধরো বাড়িতে একটা গাছের কাঠ আছে, সেই কাঠ কেটে নতুন আমরা ওই কাঠ দিয়ে ধরো গাড়ি বানাইতেছি বা একটা কিছু বানানোর চেষ্টা করি। তো বাড়িতে তো আমাদের ওরকম ভারী যন্ত্র নাই, মানে কাটার মতো। গ্রামের বাড়িতে ওরকম কিছু থাকে না সাধারণত, নর্মালি দাটা এরকম থাকে। তো ধরো আমি একটা ওরে গাড়ি বানিয়ে দেবো, আর রুম থেকে রান্নাঘরের মাচা থেকে ধরো আমি একটা কাঠ নিয়ে আসছি, ওটা কেটে 3টা টুকরা করা লাগবে, ওটা বানাইতেছিল এরকম 3 টুকরা করে একটা গাড়ি বানাবো। জিনিসটা আছে এরকম। এখন আমি বাড়িতে তো এরকম শক্তিশালী কাটার যন্ত্র নাই, দা দিয়ে 2-3টা কোপ দিলাম, দেখলাম যে এটা এমন শক্ত কাটতেছে না, তখন এটা দিয়ে আমি আরো কাজ করবো? তখন ধরো আমি অনেক ছোট, তখন এটা ফেলে দিয়া নরম দেখে যেটা কাটা যায় ওটা নিয়ে আসি, নিয়ে এসে 3 টুকরা করে নতুন একটা কিছু বানাইলাম। এখন কথা হলো, যে জিনিসটা সহজে ভাঙলো না, ওটা দেখি নতুন কিছু বানানো গেল না তো, তাই না? আবার অন্যভাবে যদি আমি বলি, যেমন ধরো এটা হলো একটা কাপড় দিয়া আমি একটা লম্বা কাপড় ছিল, কেটে শরীরে নতুন একটা স্ট্রাকচার দিছি। কিন্তু এই কাপড়টা যদি হলো ধরো লোহা দ্বারা তৈরি থাকতো, দর্জির কাছে নিয়ে গেলে দর্জি তার ওই কাঁচি দিয়ে কি কাটতে পারতো? না। তা যদি কাটতে না পারে, সে নতুন কোনো আকার আনতে পারবে না। এইখানে অ্যালকেন গুলার মধ্যে আসলে যে সিগমা বন্ধন থাকে, এই বন্ধনগুলো শক্তিশালী, এগুলা ভাঙতে অনেক বেশি তাপ লাগে। নিজে থেকে তো ভাঙেই না, ভাঙার যদি দরকারও হয় তোমার লাইফে কখনো, তোমার সেখানে 700 ডিগ্রি বা 800 ডিগ্রি এরকম একটা কন্ডিশন আছে, এত ডিগ্রি তাপ দেওয়া লাগবে অথবা বিভিন্ন প্রভাবক দেওয়া লাগবে। তাহলে যাদের সহজে ভাঙা যায় না, তাদের সহজে নতুন কিছু বানানো যায়, তার মানে ওরা কোনো ক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে না, মানে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। নিজে থেকে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করবে না, বাইরে থেকে যদি কেউ যায় করে। আর এদের ক্ষেত্রে ঘটনাটা অন্যরকম। এদের ক্ষেত্রে এই বন্ধনটা হলো খুব দুর্বল। দুর্বল হওয়ার কারণে ওরা কাউরে দেখলে ধরো খুব ইজিলি এটা ভাঙা যায়, পাই বন্ধন ভাঙা যায়। আর পাই বন্ধন ভাঙা যায় দেখা হাত ফাঁকা হয়, ফলে ওইখানে নতুন কিছু জোড়া লাগে। অর্থাৎ ও হলো, এই যে জোড়া লাগলো বা একটা কাজ করলো, কাজ করাকে আমরা ক্রিয়া বলি, ক্রিয়া থেকে বিক্রিয়া, অর্থাৎ ওরা বিক্রিয়া অংশগ্রহণ করে। আর বিক্রিয়া অংশগ্রহণ করার মূল কারণকে সিগমা বন্ধন নাকি পাই বন্ধন? দুর্বল পাই বন্ধন। দুর্বল পাই বন্ধন সহজে ভাঙতেছে। যেমন আমি ধরো এমন করে আমার হাতে এরকম জোড়া লাগে আছে, তো এটা যখন ফাঁকা হবে তখন আমি এই হাত দিয়ে এসে কিছু ধরতে পারবো, তাই না? তুমি একটা কাজ করো, এখানে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দাও, এটা কি সহজে আরো খুলবে? না। কিন্তু সুতা দিয়ে বেঁধে দিচ্ছ, ইজিলি টান দিয়ে আমি নতুন করে 2টা কলম নিয়ে নিলাম। তার মানে এটা ইজিলি ভাঙে বিদায়ী, ইজিলি নতুন করে তার হাতে কাউরে নিতে পারে। তার মানে ওরা হলো বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে। ও যেহেতু ও করে না বিদায়ী, ওরে আমি বললাম নিষ্ক্রিয়। আর ও করে বিদায় ওরে বললাম সক্রিয়। তাহলে ওরে কিসের জন্য করে? পাই বন্ধনের জন্য করে। পাই বন্ধনের কারণে সক্রিয়তা দেখাইতেছে, তাহলে ওটার মধ্যে পাই বন্ধন কয়টা আছে? তাহলে এর চাইতে ওর সক্রিয়তা বেশি নাকি কম? মানে সেন্স মেক করতেছে বেশি হওয়ার কথা না, কিন্তু আসলে কম না। এটা সরি বেশি না, এটা হবে মধ্যম। মানে এর চেয়ে কম, এটার চাইতে এটা কম, আমি আর কি কম বুঝাইলাম, কম সক্রিয়। কেন এটা এখন বোঝো। তাহলে এটা হলো অধিক সক্রিয়, এটা হলো অধিক, ওটা হলো কম। কিসের জন্য এটা বুঝাই? পাই বন্ধন এটার চাইতে এটা 2টা বেশি, যেহেতু আমরা বর্ণনার ক্ষেত্রে বললাম পাই বন্ধনের কারণে সে সক্রিয়তা দেখায়, তাহলে পাই বন্ধন যত বেশি হবো সক্রিয়তাও মনে হয় তত বেশি হবো, এরকম একটা সেন্স কাজ করতেছে। এটার উত্তরটা হলো, যেমন মনে করো হার্ড কভার এটা খাতার, এটা হলো সিগমা বন্ড, এটা সহজে কি ভাঙতেছে? আর এইটা ধরো হলো দুর্বল পাই বন্ড, এটা কি নোট খাতা, তাই না? আচ্ছা, তো ধরো এটা এগুলা হলো দুর্বল পাই বন্ড। এইটা আমি টান দেওয়া ওইভাবে ছিঁড়তে পারতেছি না, এই যে টান দিতেছি ছিঁড়তেছি না, সিগমা বন্ড, এটা বোঝানোর জন্য জাস্ট। কিন্তু এই যে টান দিলাম ছিঁড়ে গেল। এখন কথা হইলো, যদি আমি 2টা পাই বন্ড দুর্বল আবার এক জায়গায় করি, একটু শক্ত বেশি হইলো না? এই দেখেন কিন্তু সহজে ছিঁড়তেছে না। কথা হলো ওই রকম ভাবে এখানে 2টা দুর্বল পাই বন্ধনের কারণে এর সাথে এর সক্রিয়তা কমে যায়। যেরকম এই যে একটা কিন্তু ইজিলি ছিঁড়তেছে, একটাই যে হাত দিয়ে টান দিয়ে আর ছিঁড়ে, কিন্তু 2টা আবার যখন এক জায়গায় করে টান দেই ছিঁড়বে, কিন্তু একটু সময় লাগতেছে বেশি। এই যে এখন সাথে সাথেই কি ছিঁড়তেছে না, এই যে একটু বেশি দিলাম, এই দেখো এই যে হাতে বল নিতে 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 এই যে এখন ছিল।
হ্যাঁ আচ্ছা ওকে, এখানে যে সিগমা আছে, সিগমা জীবনে মনে করো ভাঙবে না, শুধু যত বিক্রিয়া হবে শুধু পাই বন্ধনের কারণে। সিগমারে ভাঙতে পারবো যদি আমি প্রয়োজন বোধ করি, এটা সামনে আমরা বিক্রিয়ার মধ্যে দেখাবো, সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র নর্মালি ভাঙতেছে কে বলতো? পাই বন্ধন। আচ্ছা তাহলে পাই বন্ধন হলো এখানে দুর্বল। কেন দুর্বল? কারণ এই যে আমরা দেখলাম যে এই বন্ধনটা গঠন করার সময় একটু অধিক্রমণ কম ঘটে। আর সিগমা বন্ধন কেন শক্তিশালী? কারণ এটা হচ্ছে অধিক্রমণ মুখোমুখি হয়, এটারে বলে হেড টু হেড অথবা মুখোমুখি, আর এটারে বলে সাইড টু সাইড। তো এখানে হাইড্রোকার্বনের রাসায়নিক ধর্ম লেখা আছে, যে এখানে পয়েন্ট আকারে লেখা আছে যে হাইড্রোকার্বনের রাসায়নিক ধর্ম যদি আয়ত্ত না করতে পারো তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া শেখা সম্ভব নয়, মানে ভালো বুঝে তুমি মজা পাবো না। তো প্রথমে এই যে এখানে যেটা দেখাইছে এটা সিগমা, এটা নিষ্ক্রিয়। অ্যালকেন সমূহ কার্বন কার্বন একক, অ্যালকেন সমূহের মধ্যে যে কার্বন কার্বন একক বন্ধন থাকে সেটা হলো শক্তিশালী সিগমা বন্ধন। এই কারণে অ্যালকেনের এই শক্তিশালী সিগমা বন্ধন ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়। এখানে কিন্তু আমি বলি নাই যে ভাঙবেই না, এরকম কিছু কইছি, ভাঙতে প্রয়োজন হয়। আচ্ছা, তাই সহজে অ্যালকেন এর শক্তিশালী বন্ধন ভাঙা যায় না। যেহেতু ভাঙা যায় না, তাই তো সে নতুন করে কোনো কাজও করে না। কথা বলো না কেন? কাজ মানে ক্রিয়া করে না, ক্রিয়া মানে বিক্রিয়া করে না। এর জন্য এখানে লিখছে যেহেতু অ্যালকেন এর শক্তিশালী সিগমা বন্ধন ভাঙা যায় না, তাই অ্যালকেন সহজে নতুন কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। আচ্ছা, যে কাজ করে না তারা আমরা কি বলবো? নিষ্ক্রিয় বলবো না? এর জন্য এদেরকে নিষ্ক্রিয় বলা হয়। আবার ধরো পরীক্ষার মধ্যে তোমার আসতে পারে যে অ্যালকেনকে নিষ্ক্রিয় বলা হয় কেন, তখন তুমি এই যে কয়েকটা লাইন লিখবা। আচ্ছা, আবার বেশি ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে খ নাম্বারের জন্য এটা আসছে, তাই অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন। তাহলে খ নাম্বার প্রশ্নে আসবে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, তখন এই যে কয়টা লাইন মনে রাখা লাগবে। শুরু করবা এইভাবে, বলবা আমরা জানি কার্বন, অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, প্রতিটা একক বন্ধন হচ্ছে এখানে সিগমা বন্ধন। আর সিগমা বন্ধন হলো অত্যন্ত শক্তিশালী বন্ধন, এই বন্ধন ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়, যার কারণে এই বন্ধন সহজে ভাঙে না, আর ভাঙে না বিদায় বিক্রিয়া অংশগ্রহণ করে না, এর জন্য এটাকে নিষ্ক্রিয় যৌগ বলা হয়। বুঝাইতে পারছি? কিন্তু যদি প্যারাফিন নিয়ে প্রশ্ন আসে তাহলে আগে প্যারাফিন শব্দটার অর্থ বলতে হবে, প্রশ্নের উত্তরটা এইভাবে সাজাবা যে প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন। বলতো কি? প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন, অর্থাৎ অ্যালকেন হলো আসক্তিহীন পদার্থ। কেন? কারণ অ্যালকেনের মধ্যে যে একক বন্ধন রয়েছে সেটা হলো অত্যন্ত শক্তিশালী সিগমা বন্ধন, এই বন্ধনটা সহজে ভাঙা যায় না, তাই সে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ সে কোনো প্রকার আসক্ত দেখায় না, যার কারণে এটাকে আসক্তিহীন বলা হয়। এখন এটা একটা গ্রিক শব্দ, এটা কি শব্দ? গ্রিক। এটা যদি আমরা লিখি PARAFFIN, প্যারাফিন, এটা কোথা থেকে আসছে? PARRUM, প্যারাম প্লাস FINIS। আচ্ছা দেখো, এটার অর্থ হলো আসক্তি, আসক্তি, আর প্যারাম এখানে নাই, অর্থাৎ যার মধ্যে আসক্তি নাই, ওর মধ্যে আসক্তি। দুইটাকে একত্রে যদি বলি তাহলে এই দুজনের মিক্সড করলে যেটা হয় সেটা হলো তোমার হচ্ছে আসক্তিহীন, আসক্তিহীন। আচ্ছা, এখন এটা কিন্তু একটা গ্রিক শব্দ, গ্রিক, এটা মনে রাখো, গ্রিক ওয়ার্ড। দুইটা গ্রিক ওয়ার্ড মিলা একটা হয়েছে প্যারাফিন, অর্থাৎ প্যারাম আর অ্যাফিনিস। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস মনে রাখবা, এটাকে আসক্তির সাথে আবার আকর্ষণ মিলিয়ে ফেলবা না। আসক্তি এক জিনিস, আবার আকর্ষণ আর এক জিনিস। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, এটা একটা ব্যক্তি, তার রুমে, এটা হলো তার বেড, বেডের মধ্য থেকে, আর এটা হলো তার টেবল, এটা হলো বেড, আর এটা টেবল ধরলাম। এখন মনে করো সে যদি, যেমন একটা নিষিদ্ধ পদার্থ ধরো, সে অ্যালকোহল খায়, অ্যালকোহল সেবন করে। প্রশ্ন হইলো কোনোদিনও কি অ্যালকোহল তার কাছে এগিয়ে আসবে? কোনোদিনও আসবে না। যতদিন বেঁচে আছেন মৃত্যু পর্যন্ত ওনারই এই বেড থেকে উঠে এক রাতে যদি 100 বার পান করে, 100 বারই এখানে হেঁটে যা লাগবে। তারপর যদি সে প্রয়োজন অনুভব করে পুরো অ্যালকোহলের বোতল এখানে এসে সে রাখতে পারে, এরকম করে কাছে নেয়, কিন্তু অ্যালকোহল নিজে থেকে তার কাছে আসে না। এর জন্য ও হলো ওর দিকে আসক্ত হয়ে পড়ছে। আর প্যারাফিন, সরি, এখানে অ্যালকোহলের কোনো ভূমিকা নাই, অ্যালকোহল নিজে থেকে বলে না যে একটু আসো খেয়ে যাও, এরকম কোনো দেখায় না। আর আকর্ষণ ব্যাপারটা কেমন? যেমন মনে করো এইখানে এটা একটা হিউম্যান, আর এই জায়গায় একটা মানুষ ধরো, এখন ধরো ও ওর দিকে এগিয়ে আসছে, ও ওর দিকে এগিয়ে আসছে, এটা হলো আকর্ষণ। আবার উল্টা কথা আসক্তি যদি বলি, যেমন ও কোনোদিন ওর দিকে আগে আসে না, তো ও রাস্তা দিয়ে যায়, ও রেগুলার ওর সাথে দেখা করতে যায়, তাহলে এই যে এই লোকটা এই লোকের
দ্বারা লোকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, ব্যাপারটা এমন। তো অ্যালকেন হলো এখানে যে ধর্ম দেখাবে আকর্ষণ না, মানে আসক্তহীন, মানে ও নিজে থেকে কারোর সাথে বিক্রিয়া করতে চাবে না। তাহলে যদি ওটা ভাঙার প্রয়োজন হয়, কাদের প্রয়োজন হবে? আমাদের আমাদের ভেঙেও অন্য অন্য যৌগে রূপান্তর করা লাগবে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এই টপিক গেল। এবার আসা হলো, ও আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করতে যায় আমাদের এই যে টার্মটা লাগবে, নোট। অ্যালকেন যেহেতু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই সাধারণ অবস্থায় এই বিক্রিয়াগুলা দেবে না। যেমন অ্যাসিডের সাথেও বিক্রিয়া দেবে না, ক্ষারের সাথে, জারক বিজারক, নৈর্ব্যতিক আসতে পারে, নিচের কোনটার সাথে অ্যালকেন বিক্রিয়া দেয় না, তখন এই পয়েন্টগুলা রাখবা। আচ্ছা, এই পয়েন্টগুলাই কেন আসলো? নর্মালি অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারক এগুলোর সাথে সব পদার্থই বিক্রিয়া দেয় নিষ্ক্রিয় গ্যাস ছাড়া, তাহলে সেই হিসেবে অ্যালকেনেরও দেওয়ার কথা। কিন্তু অ্যালকেন দেবে না, কেন দেবে না? কারণ তাদের মধ্যে যে শক্তিশালী সিগমা বন্ধন আছে। আর একটা কথা, এই যে এখানে লেখা আছে সাধারণ অবস্থায়, অর্থাৎ যদি কন্ডিশন অ্যাপ্লাই করো, অর্থাৎ তুমি যদি প্রভাবক দাও, তুমি যদি তাপমাত্রা দাও, সেই ক্ষেত্রে করলে করবে। পরের লাইন, অ্যালকেন তাহলে বিক্রিয়া দেয় না, মানে একবারেও কিন্তু আমি কোনো সময় কই নাই যে সে বিক্রিয়া কোনোদিনও করে না, বলছি সাধারণত বিক্রিয়া দেয় না। তাহলে তো কিছু না কিছু সে দেয়। কি কি ধরনের বিক্রিয়া দেয়? সে হ্যালোজেনের সাথে, তোমার হচ্ছে নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও হ্যালোজেনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দেবে, ভাঙন বিক্রিয়া, অর্থাৎ বড় বড় অ্যালকেনকে ভেঙে ছোট ছোট অ্যালকেনে রূপান্তর করা লাগবে। তারপরে অক্সিজেনের সাথে দহন, অর্থাৎ এইগুলো আগুনের মধ্যে দিলে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অক্সাইড যৌগ তৈরি করবে। তো ওটার নাম হচ্ছে তোমার দহন বিক্রিয়া। তো এই টপিকগুলো আমাদের লাগবে, প্রত্যেকটার জন্য সৃজনশীল আছে, আপাতত এটা মনে রাখবা। এবার আসে অ্যালকিনের রাসায়নিক ধর্ম। এখানে লেখা হয়েছে অ্যালকিন অধিক সক্রিয়। কেন? প্রথমে লেখছে অ্যালকিনের মধ্যে যে দ্বিবন্ধন থাকে তার মধ্যে একটা হলো সিগমা বন্ধন, আর অপরটা কি এখানে দুর্বল পাই বন্ধন। পরের লাইনে লেখা আছে অ্যালকিনের এই দুর্বল পাই বন্ধন খুব সহজে ভাঙা যায়। যেহেতু খুব সহজে ভাঙা যায়, তাই সে ইজিলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে যদি প্রশ্ন আসে 2 মার্কসের জন্য, অ্যালকিন কেন সক্রিয়তা দেখায়, এই 3টা লাইনই বলতে হবে। যে অ্যালকিনের গঠন হতে দেখা যায় এর দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন থাকে, আর একটা কি থাকে? পাই বন্ধন থাকে। পাই বন্ধনটি অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির হয়, এটি সহজে ভেঙে যায়, তাই সে খুব সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ইনশাল্লাহ পারবা তো নাকি? আচ্ছা, এর জন্য এর সক্রিয়তা বেশি লেখা আছে। তারপরে লেখা আছে অ্যালকিনকে, অ্যালকিনের সাথে এই যে হ্যালোজেনের মধ্যে দাগ দাও, বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপাদন করে। আচ্ছা, এর জন্য এটাকে অলিফিন বলা হয়। আচ্ছা, এখানেও একটা প্রশ্ন 2 মার্কসের জন্য আসে, অ্যালকিনকে কেন অলিফিন বলা হয়? তো অলিফিন শব্দটা আসছে গ্রিক ওয়ার্ড, এই যে এখানে দেওয়া আছে গ্রিক ওয়ার্ড অয়েল, অলিফিয়েন্ট। অলিফিয়েন্ট শব্দের অর্থ হলো ওয়েল ফর্মিং। ওয়েল মানে তেল, ফর্মিং মানে গঠনকারী, অর্থাৎ ওয়েল, অলিফিয়েন্ট শব্দের অর্থ তেল গঠনকারী, অর্থাৎ অ্যালকিন হলো তেল তৈরি করতে পারে, এর জন্য এটাকে ওয়েল ফর্মিং অথবা অলিফিয়েন্ট অথবা অলিফিন বলা হয়। মনে থাকবে, এটা কিন্তু প্রচুর বোর্ড পরীক্ষায় আসছে যে অ্যালকিনকে অলিফিন বলা হয় কেন। তাহলে দেখো তুমি, অ্যালকিনের অপর নাম হলো অলিফিন। কেন? কারণ হচ্ছে সে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তেল তৈলাক্ত পদার্থ তৈরি করে, এর জন্য এদেরকে অলিফিন বলা হয়। দাগ দিছে এটা? লাস্ট পয়েন্ট আমাদের আসতেছে হলো মধ্যম সক্রিয়। আচ্ছা, অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, তার মধ্যে একটা হলো শক্তিশালী সিগমা বন্ড, বাকি দুইটা দুর্বল পাই বন্ধন। আর লাস্টের এই যে লাইনের মধ্যে একটা কথা লেখা আছে, সেটা হলো অ্যালকাইনের দুর্বল পাই বন্ধন অ্যালকিনের চাইতে বেশি, তাই অ্যালকিনের চেয়ে অ্যালকাইনের সক্রিয়তা কিছুটা হ্রাস পায়, অর্থাৎ অ্যালকাইন মধ্যম প্রকৃতির সক্রিয় হয়। মন থাকবে? হ্যাঁ। আচ্ছা, এইখানে প্রশ্ন কি হইতে পারে? অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে কোনটা সক্রিয় ব্যাখ্যা করো। সরি, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কোনটা সক্রিয় ব্যাখ্যা করো। আবার স্যার বলেও দিতে পারে যে অ্যালকিনের চাইতে অ্যালকাইন কেন কম সক্রিয়, আবার উল্টা করে বলতে পারে অ্যালকাইনের চাইতে অ্যালকিন কেন বেশি সক্রিয়। তখন এই যে এই লাইনটা মনে রাখবা। তুমি বলবা এখানে কিন্তু ওইরকম কিছু বলার দরকার নাই যে এখানে ঘন বেশি হ্যান ত্যান, এগুলা না। বৈজ্ঞানিক ভাবে যদি লেখো, তুমি এই লাইনে লিখবা যে অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, যেখানে দুটা পাই বন্ড থাকে, যেটা অ্যালকিনের চেয়ে বেশি, আর অ্যালকিনের চেয়ে বেশি হওয়ায় এর সক্রিয়তা কিছু কি হয়? হ্রাস পায়। আচ্ছা, টপিক শেষ, তাই না? আচ্ছা, পরের আমরা যে টপিকে যাব, এটা একটা কয়েকটা এমসিকিউ দেখে, যে 37 নম্বর এমসিকিউ। কোন যৌগটি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়? তাহলে যখনই নিষ্ক্রিয়র কথা আসছে তখন সেটা হলো আমাদের খুঁজতে হবে অ্যালকেন। আর অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। আর এইটাকে আমরা শিখছি এইভাবে, কার্বন সংখ্যাকে 2 দ্বারা গুণ করে 2 যোগ করা।
এন্ড দেখো এখানে 5 5 দ্বিগুণ 10, তার সাথে 2 যোগ করলে 12 হয়, তার মানে এটা অ্যালকেনকে সাপোর্ট করে, তাই না? অ্যান্সার এইটাই। 5 দ্বিগুণ 10, এটার সাথে 2 যোগ করার সুযোগ নেই, তার মানে এটা অ্যালকিন। 5 দ্বিগুণ 10 দিবে, এটা হলো অ্যালকাইন, এটাও অ্যান্সার না, আর এটা তো তাহলে আরও না, তার মানে বোঝা গেল এটা হলো অ্যান্সার। যদি এরকম প্রশ্ন আসে নিচের কোনটা অধিক সক্রিয়, তুমি খুঁজবা কোনটা অ্যালকেনকে সাপোর্ট করে, কারণ আমরা কি শিখে আসছি, অ্যালকেন হলো নিষ্ক্রিয়। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটা প্যারাফিন? প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন, আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে খুঁজতে হবে কোনটা অ্যালকেনকে সাপোর্ট করে। এটা তো হাইড্রোকার্বন না, কারণ এই যে এখানে অক্সিজেন আসছে, এই যে অক্সিজেন আসছে, তাহলে এই তিনটা বাদ দিলে এটাই অ্যান্সার। 5 দ্বিগুণ 10 আর 2 যোগ করলে 12 হয়, মনে থাকবে? আচ্ছা, এরকম ভাবে যদি আরো দেখো, এই যে নিচের কোন অণুটিতে দ্বিবন্ধন বিদ্যমান? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। এটা আসলে এই অধ্যায়ের প্রশ্ন না। হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে একক বন্ড, নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড, ক্লোরিন ক্লোরিনের মধ্যে একক বন্ড, অক্সিজেন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ড। এটা হলো 5 অধ্যায়ের পড়া, তাই না? এটা বাদ। আচ্ছা, এইখানে লিখছে অ্যালকিনের দ্বিতীয় সদস্য কোনটা? দ্বিতীয় সদস্য মানে হচ্ছে n = 2। তাহলে কার কথা বলছে? অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংখ্যা CnH2n, তাহলে 2 দিলাম, 2 দুগুণ 4, মানে এটা দেখো কোন জায়গায় আছে, C2H4, এই যে এটা आंसर। বুঝতে পারছো? এইভাবে বাসায় দেখবা। নিচের কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত মানে কি বলতো? সরি, অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি বলতো? কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড, অর্থাৎ হয় অ্যালকিন হইতে হবে, না হলে অ্যালকাইন হইতে হবে। তাহলে এখন যেহেতু দেখো এখানে কোনটা, এই যে 2 দুগুণ 4, তার সাথে 2 যোগ করলে 6 হয়, তার মানে অ্যালকেন। আচ্ছা, 3 দুগুণ 6, তাহলে এটা आंसर মনে হয়। এই যে 3 দুগুণ, হ্যাঁ বলো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো প্রশ্ন। এটা হলো অ্যালকিনের প্রথম সদস্য। আচ্ছা, এটা আমি তাল করি নাই। প্রথম সদস্য হলো এন থেকে শুরু হয়, 2 থেকে শুরু হয়, তাই না? আচ্ছা, যদি তাহলে এটা হলো প্রথম সদস্য, তাহলে যদি আমি দ্বিতীয় সদস্যের কথা বলি, তাহলে n = কত হবে? 3। আচ্ছা, এখানে দ্বিতীয় সদস্য বলছে না? আচ্ছা, এটা হলো প্রথম সদস্য। আচ্ছা, নাম্বার ধরা যাব না, কারণ আমরা ওই যে যখন পড়ছিলাম তখন CnH2n এটার মধ্যে, হ্যাঁ বুঝি নাই কি? ও আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আমরা পড়ছিলাম এইরকম CnH2n +2, আর একটা ছিল CnH2n -2। এটার ক্ষেত্রে লেখা ছিল n = 1 2 3 ড্যাশ 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 ড্যাশ। এটার ক্ষেত্রে লেখা ছিল n = 2 3 ড্যাশ 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 ড্যাশ। এটার ক্ষেত্রে লেখা ছিল n = 2 3 ড্যাশ। অর্থাৎ এটার প্রথম সদস্য হলো এটা, এটা হলো দ্বিতীয় সদস্য, এটা হলো তৃতীয় সদস্য, আর এটার ক্ষেত্রে এটা হবে প্রথম, এটা হবে দ্বিতীয়। তাহলে সেই হিসেবে এখানে 3 বসাবা, তাহলে 3 বসাইলে এখানে 6। অ্যান্সার কোনটা হবে তাইলে? এই যেটা। আচ্ছা, ধন্যবাদ জিনিস দেখানোর জন্য। আচ্ছা, এখানে বলছে ইথাইনের মধ্যে ত্রিবন্ধন কয়টি ইলেকট্রন আছে? ত্রিবন্ধন কয়টা ইলেকট্রন আছে? তাহলে ইথাইন যদি আমরা লিখি, ইথাইন মানে 2 কার্বন, এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এইদিকে এক হাত। এখানে তাহলে ত্রিবন্ধনে কয়টা ইলেকট্রন আছে? ত্রিবন্ধন বলতে কোনটুকুকে বুঝাইতেছে বলতে পারো? এই যে এইটুকুতে। তাহলে আমরা কি শিখছিলাম? প্রতি একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 2টা করে ইলেকট্রন থাকলে তাহলে দেখা যাইতেছে 6টা। সেই হিসাবে এই যে অ্যান্সার হবে এই যে এটা। বুঝছো তো? আচ্ছা, ওই বিষয়টা তাহলে মাথায় রাখো যেটা আমরা করলাম। এখানে প্রশ্ন আসছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ড্যাশ। তাহলে অসম্পৃক্ত মানে হচ্ছে নয় অ্যালকেন হবে, না হলে কি হবে, সরি, নয় অ্যালকিন হবে, না হলে অ্যালকাইন হবে। তাহলে এই যে এটা আছে 3 দুগুণ 6, এটা অ্যালকিন। আর এটা হলো 3 দুগুণ 4 দুগুণ 8, 2 যোগ করছে, তার মানে এটা অ্যালকেন। আর এটা হচ্ছে 5 দুগুণ 10, 10 থেকে আরো 2 বিয়োগ করে 8 বানাইছে, তার মানে এটা आंसर। পারবা তো নাকি? আচ্ছা, আমরা তাহলে এখন যাব হলো এই যে টপিক, এই পেজের মধ্যে দাগ দাও, অ্যালকিন এবং অ্যালকাইনের সংযোজন বিক্রিয়ার বেসিক টেকনিক। এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, আমরা যেটা শিখবো সেটা হলো সংযোজন বিক্রিয়া। আর সংযোজন মানে কি বলতো? সংযোজন হওয়া, সংযোজন বা জোড়া লাগা অথবা সংযুক্ত হওয়া, অথবা সংযুক্ত হওয়া। এই পয়েন্ট মনে রাখো। তার মানে বোঝা যাইতেছে যে অ্যালকিনের সাথে কোনো কিছু যায় জোড়া লাগবে এবং অ্যালকাইনের সাথে কোনো কিছু যায় জোড়া লাগবে, অন্য একটা অ্যাটমস বা পরমাণু জোড়া লাগবে। আচ্ছা, প্রথম বেসিক পয়েন্টে লিখছি
খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। অ্যালকিন এবং অ্যালকাইনের সকল সংযোজন বিক্রিয়া ঘটেই শুধুমাত্র, এই দেখুন কিন্তু এই দিছি কত জোর দিয়ে লিখছি, ঘটেই শুধুমাত্র পাই বন্ধনের কারণে। তার মানে সিগমা বন্ধনের কি কোনো এখানে ভূমিকা আছে বিক্রিয়া ঘটাইতে? নাই। পরের লাইন এইটা দাগ দিবা, অ্যালকিন এবং অ্যালকাইনের কার্বন, যে কার্বন, এই যে এইটুকু দেখো ইম্পর্টেন্ট, এইটুকুর মধ্যে গোল দিবা, যে কার্বনগুলোর মধ্যে পাই বন্ধন থাকে শুধুমাত্র ওই কার্বনগুলোতেই বিক্রিয়া ঘটবে, আর বাকি কার্বনের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে দেখো এখানে এই যে এটা হলো একটা অ্যালকিন, 1 2 3 4 5, 5 এর জন্য হবে PENTENE, পেন্টিন। এই পেন্টিনের এই সামনে যেটুকু আছে এইটুকু হলো সিগমা বন্ধন, একক বন্ধন, যেহেতু এখানে কোনো চেঞ্জ আসবে না। যত ধরনের বিক্রিয়া ঘটবে, ও যত বিক্রিয়াই করুক, যত লক্ষ্য বিক্রিয়া করুক, শুধুমাত্র বিক্রিয়া হবে এইটুকুর মধ্যে। অনুরূপ ভাবে এটাও দেখতেছি আমরা 1 2 3 4 5 6, এটা হলো হেক্সাইন, এই যে কার্বন কার্বন তোমার হচ্ছে এখানে ট্রিপল বন্ড হেক্সাইন। তো হেক্সাইনের শুধুমাত্র এই যে এইটুকুর মধ্যে বিক্রিয়া হবে, এই সামনের এইটুকুর মধ্যে বিক্রিয়া হবে না, যেমন তেমনই থাকবে। বুঝি নাই? যদি এরকম হয় CH3 বন্ড CH, দ্বি বন্ড CH, মালিহার কি এটা প্রশ্ন? তাহলে এখন বিক্রিয়া হবে শুধুমাত্র এই দুই কার্বনে, এইটা আর এটার মধ্যে কোনো বিক্রিয়া হবে না, এরকম কিছু। আবার উল্টা কথা, ধরো CH2 বন্ড CH, বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH, দ্বি বন্ড CH। আচ্ছা, এটার নাম হলো অ্যালকাডাইন। এগুলো অনার্সের পড়া, ইন্টারমিডিয়েটেও আছে অবশ্য আংশিক, অত গুরুত্বপূর্ণ না। এই ক্ষেত্রে বিক্রিয়া হবে হচ্ছে এই যে এইটুকুতে, এই দুই কার্বনের মধ্যে আর এই দুই কার্বনের মধ্যে, আর এই যে এইটুকুর মধ্যে বিক্রিয়া হবে না। মানে বুঝানির জন্য তোমাকে আমি বললাম, এটার নাম হবে অ্যালকাডাইন, অর্থাৎ দুইটা দ্বিবন্ধন থাকার কারণে ডাই, আর ইন এর জন্য ইন, অ্যালকাডাইন। আচ্ছা গেল। রুল নাম্বার 1, এই রুলের মধ্যে টিক দাও। অ্যালকেন সমূহের, আমরা যে এসএসসি লেভেলের কেমিস্ট্রি পড়তেছি, এখানে নরমালি একটা করে দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিনের বিক্রিয়া আমাদের সামনে পড়বে। এর জন্য আমি লিখছি অ্যালকেন সমূহের মধ্যে একটা পাই বন্ধন ভাঙলে সর্বোচ্চ 2টা হাত ফাঁকা হয়। যেমন এই যে এখানে এই বন্ধনটা যখন ভাঙবে, মাঝখানে কাটবা, তখন একটা অংশ এই যে এইদিকে ঝুলে আসছে আর একটা অংশ এইদিকে ঝুলে আসছে। তাহলে এইটার মধ্যে টোটাল কয়টা অ্যাটম ঢুকতে পারবে? মানে এখানে ফাঁকা হয়েছে, যেটা এখানে জোড়া লাগাইলাম, আবার এখানে এটা জোড়া লাগাইলাম, তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কয়টা করে হাত ফাঁকা হবে? 2টা করে অ্যালকিনের ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল। রুল নাম্বার 2, দাগ দিও। অ্যালকাইন সমূহের দুটি পাই বন্ধন ভেঙে 2টা পাই বন্ধন থাকে, এই যে উপরে উপরে এটা একটা পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন, এই 2টা পাই বন্ধন ভেঙে তোমার 4 হাত ফাঁকা করছে। এই যে এটা একটা 1 2 3 4, টোটাল 4টি হাত ফাঁকা করে। তার মানে অ্যালকাইনের ক্ষেত্রে 4টা তোমার এক যোজনী বিশিষ্ট অ্যাটম জোড়া লাগতে পারবে। এই যে নিচে লিখছি, এই ফাঁকা হাতগুলোই সকল সংযোজন বিক্রিয়া ঘটায়। মনে থাকবে? আচ্ছা, দেখাইছো এটা। এইবার তোমরা যাবা হলো এই লাইনে আসবা, এই পেজ, ওই পেজে যাও, দেখো ভিতরে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া সমূহ, অ্যালকিনের সংযোজন বিক্রিয়া সমূহ, আরো ভিতরে 51 পৃষ্ঠায় যেই যে স্পেস পড়তেছো ওই পেজ মার্ক করো। পাইছো? আচ্ছা, এই যে এই পড়াটুকু ইন্টারমিডিয়েটে আমাদের প্রচুর পরিমাণে লাগে, কিন্তু এখানে আমি একটু জাস্ট সেন্স দিতেছি, পরবর্তীতে যায় যেন বিক্রিয়া বোঝানোর সময় তুমি একটু বোঝো। মার্কোনিকপের সূত্র করার সময় এই 2টা জিনিস লাগে, মার্কোনিকপ এবং অ্যান্টি মার্কোনিকপ। তো এইটুকু তো আর আমাদের নাই, না থাকলেও তাও একটু জানার দরকার। এই দ্বিবন্ধনের দুই পাশে কার্বন, এই যে লেখছে দ্বিবন্ধনের অবস্থান অনুসারে অ্যালকিন 2 প্রকার। একটা নাম হলো প্রতিসম অ্যালকিন, এটার যদি আমি লিখি প্রতিসম, প্রতি কার্বনে হাইড্রোজেন এই সমান থাকবে,
আর এটা লিখছি অপ্রতিসম। অপ্রতিসম মানে অসমান, অসমান অর্থাৎ প্রতি কার্বনে এইচ অসমান থাকবে, সমান থাকবে না, অসমান থাকবে। আচ্ছা, উল্টা করে লিখলাম। তাহলে এইভাবে মনে রাখবা, প্রতিসম মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, যে কার্বন দুইটা থাকবো, দুই হাতে দুইটা করে মানে সমান সমান হাইড্রোজেন থাকবে। আর অপ্রতিসম মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের যে দুইটা কার্বন থাকবো তাদের হাইড্রোজেন সংখ্যা সমান হবে না। আচ্ছা, বুঝে নেই আসো। যেমন এটা ইথিন, এই যে এখানে লিখছে দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির হাইড্রোজেন সংখ্যা যদি সমান হয় তাহলে তাকে প্রতিসম অ্যালকিন বলা হয়। এই যে এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? দুইটা। এখানেও হাইড্রোজেন দুইটা। এইখানে দেখো তো হাইড্রোজেন কয়টা করে আছে? এই যে এখানে একটা, এখানে একটা, মনে হয় বুঝতেছো না। আচ্ছা, আমি যদি এইভাবে লিখি, যেমন ধরো আমি লিখলাম CH2 দ্বিবন্ড CH2, এটার মিনিং হলো এরকম, কার্বন কার্বন দ্বিবন্ধন, এইদিকে এক হাত, এইদিকে এক হাত, এইদিকে এক হাত, এইদিকে হাত, 1 2 3 4, 1 2 3 4। নর্মালি তো আসলে তোমরা ছোট, তোমাদের আমরা কিভাবে শিখে আসলাম, এইরকম করে শিখেছি, কিন্তু এটারে কিন্তু এরকম কোনাসি করেও লেখে। তাহলে ধরো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, এটা হলো প্রতিসম, কারণ এই কার্বনের মধ্যে আমি হাইড্রোজেন দুইটা দেখতেছি, এটার মধ্যে দুইটা। ব্যাপারটা যদি এরকম হয়, CH3 বন্ড CH2 বন্ড CH দ্বিবন্ড CH2, এবার একটু দেখো মিলতেছে না। এই যে এই দুইটার দ্বিবন্ধন যুক্ত কার্বন, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে একটা, আর এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে হলো দুইটা। তাহলে হাইড্রোজেনের সংখ্যা দুজনের সমান না, বিদায় এটার নাম হলো অপ্রতিসম অ্যালকিন। বুঝতে পারছি? আচ্ছা, এটারে যদি আমি এটার একটু চেঞ্জ করি, ধরো CH3 বন্ড CH দ্বিবন্ড CH বন্ড CH3, অর্থাৎ দ্বিবন্ধনটারে মাঝখানে নিয়ে আসলাম, তখন এখান থেকে একটা হাইড্রোজেন এখানে বসিয়ে দিলাম। এখন যদি আমি তাকাই, আমি যেটা দেখতেছি এইটুকু হলো কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট কার্বন, এই কার্বনের মধ্যে দেখতেছি হাইড্রোজেন একটা, এখানে দেখতেছি হলো একটা, তার মানে প্রতিসম অ্যালকিন। এটার নাম কি? প্রতিসম অ্যালকিন। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটাই যে এখানে লেখা আছে, যে হলো যদি হাইড্রোজেন সমান থাকে তাহলে প্রতিসম অ্যালকিন, আর যদি সমান না হয়, এই জায়গায় দেখো লেখা আছে, এই যে যদি সমান না হয় তাহলে সেটা হলো অপ্রতিসম অ্যালকিন। এখন অপ্রতিসম অ্যালকিন কখন হয়? যদি দ্বিবন্ধন গুলা প্রান্তে থাকে, যে প্রান্তে থাকে, আর দ্বিবন্ধন গুলা যদি এই যে দেখো মাঝামাঝি থাকে, মাঝামাঝি বলে মাঝখানে না, মাঝামাঝি বলতে মাঝখানে না, যেমন এটা মাঝখানে ঠিক আছে, কিন্তু এটা কি মাঝখানে না, মানে প্রান্তে না থাকে, তাহলে সেগুলা হলো প্রতিসম অ্যালকেন, এটা মনে রাখবা। তো দেখো এই কয় ধরনের সংযোজন দেয় আমাদের সিলেবাসে, এই চারটা, সে অনেক সংযোজন দেয় কিন্তু আমাদের সিলেবাসে এই চারটা আছে। একটা নাম হচ্ছে হাইড্রোজেন সংযোজন, আর একটার নাম হচ্ছে ব্রোমিন সংযোজন, পানি সংযোজন, আর এটার নাম হলো অ্যালকিনের জারণ, আমি ব্র্যাকেট দিয়ে লিখে রাখছি বন্ড ও এই সংযোজন। যেমন এটার নাম দেখে আমরা বুঝতেছি যে হাইড্রোজেন জোড়া লাগবে, এটার নাম দেখে বুঝতেছি ব্রোমিন জোড়া লাগবে, এটার নাম দেখে বুঝতেছি পানি জোড়া লাগবে, ঠিক আছে। কিন্তু অ্যালকিনের জারণ, এটার মধ্যে কি জোড়া লাগবে বোঝার জন্য দিছি বন্ড ও এইচ জোড়া লাগবে বা সংযুক্ত হবে। তাহলে আপাতত একটা সেন্স মেক করি, সংযোজন বিক্রিয়া মানে জোড়া লাগা। আর আরেকটা জিনিস 7 অধ্যায়ের পড়া, সংযোজন বিক্রিয়ায় সবসময় একটা করে উৎপাদ তৈরি হয়। বলো তো কি বলছি? এই যে এরকম ধরো, এই যে A প্লাস বি প্লাস সি বিক্রিয়া করে তৈরি করলো ABC, A প্লাস বি বিক্রিয়া করে তৈরি করলো AB, A প্লাস A বিক্রিয়া করে তৈরি করলো A2, মানে এই পাশে একটা পদার্থ থাকবে। কিন্তু যদি ধরো এরকম হয় A প্লাস বি ইজ ইকুয়াল টু তৈরি হলো ধরো M প্লাস L, এখানে কি একটা পদার্থ হয়েছে? দুইজনে দুইটা যখন মিক্সড করছি তখন ভিন্ন ভিন্ন কিছু একটা হয়েছে, কিন্তু এই পাশে দেখো এটা একটা আলাদা, কিন্তু উপরের বিক্রিয়াগুলো ছিল একটা। এইগুলা বিক্রিয়া হলো সংযোজন, এটা সংযোজন বিক্রিয়া না। আরেকটু উদাহরণ যদি দেই, যেমন ধরো আমরা H2 প্লাস O2, আমরা এখানে বিক্রিয়া করলে পাই 2H2O, এই যে এটা একটা সংযোজন, কারণ এখানে আলাদা আলাদা হাইড্রোজেন গ্যাস নিছো, নিয়ে তুমি একটা জিনিস পানি পাইছো। কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে ধরো কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, এখানে এই যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পদার্থ নিচ্ছে, কিন্তু উনি শুধু যায় তুমি একটাই পাইছো। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, যেমন ধরো NaCl প্লাস এখানে নিলাম হলো ধরো LiCO3 × 2, এখন এইরকম যদি হয়, এইটা এখানে গেল, এইটা এই জায়গায় আসলো, তাহলে এখানে আমি দিলাম হচ্ছে Na2CO3, আর এখানে দিলাম হচ্ছে ধরো NaCl। আচ্ছা, এখন কথা হলো এই বিক্রিয়ার মধ্যে যায় কি তুমি দেখতেছো যে একই পদার্থ না আলাদা আলাদা পদার্থ, মাঝখানে একটা প্লাস আছে, তার মানে এইটুকু একটা জিনিস, এইটুকু আর একটা জিনিস। এটা সংযোজন বিক্রিয়া না, ওটা প্রতিস্থাপন, ওটা পরে। কিন্তু সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা থিম মনে রাখবো, যে এই পাশে যারাই থাকুক না কেন ওই পাশে যে একটা পদার্থ পাবো। কয়টা পদার্থ? একটা, এটাই লেখা আছে। আচ্ছা, তো সেই হিসাবে এখানে প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে কয়টা করে উৎপাদ পাওয়া যাবে বলো তো দেখি?
উৎপাদ পদার্থ এক ধরনের পাওয়া যাবে। কয় ধরনের? এক ধরনের। তো আসো প্রথমে আমরা শুরু করব হাইড্রোজেন সংযোজন দিয়ে। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার নিয়ম কি? বাম পাশে যারা থাকে তারা হলো বিক্রিয়ক, আর ডান পাশে যারা থাকে তারা কি? উৎপাদ। আচ্ছা আসো, প্রথমে আছে হাইড্রোজেন সংযোজনের বেসিক। এই পয়েন্টগুলা তোমার প্র্যাকটিস করে মনে রাখা লাগবে। সায়েন্টিস্টরা ল্যাবে টেস্ট করে এই তাপমাত্রা এবং এই প্রভাবকগুলা আবিষ্কার করেছেন। এটা কোনো ম্যাথমেটিক্যাল ফর্ম না, এটা নিজে প্র্যাকটিস করে করে ব্রেনে সেট করা লাগবে। তাহলে হাইড্রোজেন সংযোজন যদি আমি ঘটাইতে চাই, আমার প্রভাবক অথবা ক্যাটালিস্ট হিসাবে লাগবে হলো নিকেল। কি লাগবে? নিকেল। আচ্ছা, ইন্টারে গেলে যায় দেখবা এটা আরো অনেক পদার্থ আছে, যেমন হচ্ছে প্লাটিয়াম আছে, প্লাটিনাম আছে, কিন্তু আমাদের বইয়ে শুধু নিকেল আছে, এর জন্য আমরা নিকেল আপাতত রাখলাম। তাপমাত্রার রেঞ্জ কত? তাপমাত্রাটা ঘটাইতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন বিক্রিয়ক পদার্থ হইছে যে কথা বললাম, এখানে কার সংযোজন বিক্রিয়া করতেছি? হাইড্রোজেন। হাইড্রোজেন কার সাথে জোড়া লাগাবো? অ্যালকিনের সাথে। এজন্য এই যে বিক্রিয়ক এখানে দুটো, এক নাম্বার বিক্রিয়কের নাম হলো অ্যালকিন, দুই নাম্বার বিক্রিয়কের নাম হলো হাইড্রোজেন। অ্যালকিন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যেটা তৈরি করব সেগুলা হবে অ্যালকেন জাতীয়। এর জন্য এই যে রুল আকারে দিছি, অ্যালকিন প্লাস H2 বিক্রিয়া করে তৈরি করছে হলো অ্যালকেন। বুঝছো? এখন আমরা তো মোটামুটি অনেকগুলা অ্যালকেন পড়ছি। কত পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলাম? 10 পর্যন্ত। তো প্রথম অ্যালকিনটা আমি ধরো নিলাম CH2 দ্বিবন্ড CH2, আর একটা নিলাম CH2 CH3 বন্ড CH দ্বিবন্ড CH2, আর একটা নিলাম CH3 বন্ড CH2 বন্ড দ্বিবন্ড CH3 2, CH3 বন্ড CH2 দ্বিবন্ড CH2 বন্ড CH3। আচ্ছা বোর্ডে লাগাও। এটার নাম কি? এটার নাম কি? 1 2 ইথিন এটার নাম, তাই না? আচ্ছা, ইথিন এটার নাম কি? এখনো পারো না এগুলা? প্রোপিন কিন্তু, তাই না? আচ্ছা দেখো, আচ্ছা দেখো 1 2 3, 3 এর জন্য হলো PRO প্রফ, আর দ্বিবন্ধনের জন্য ইএনই। এটার নাম কি? বিউটিন। বিউটিন। এটার নাম 1 2 3 4, তার এটার নাম দিলাম হচ্ছে বিউটিন 2। নাম্বারিং শিখেছিলাম না? আচ্ছা, নাম্বারিংটা এরকম ছিল যে কোন নাম্বারিং করতে হবে 1 2 3 4, আবার 1 2 3 4। এখানে দুইটা নাম্বারিংই রাইট, কারণ হলো এখানে মাঝখানে আছে তো, ওই পাশেও কার্বন তত এই পাশেও কার্বন তত, এর জন্য 2 নাম্বারিংই রাইট। তাহলে শুরু করলে আমার হাত টানলে 2 আগে পড়ে, তার জন্য এটা হলো বিউটিন 2। আচ্ছা এটা গেল। এটা আচ্ছা আচ্ছা, এটারে তুমি কিভাবে লিখতে পারো? মানে লিখতে পারো বিউট, তারপরে 2 হাইফেন ইএনই, আর একটা লিখতে পারো 2 বিউট ইএনই, এভাবেও লিখতে পারো, কিন্তু আপাতত এটাই লিখবা। আচ্ছা, ইন্টারে আছে এগুলা, সমস্যা নাই। আচ্ছা দেখো, এখন আমরা এইগুলা বিক্রিয়া করব। আমার যেন প্রভাবক এখানে অ্যালকিন নিলাম, অ্যালকিনের সাথে জানি কি দেয়া লাগবে? হাইড্রোজেন দেয়া লাগবে। কি দেয়া লাগবে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কয়টা দেবো এটা একটা বিষয়। এখানে কয়টা পাই বন্ধন আছে দেখো তো? এই যে উপরেরটা যদি আমরা সিগমা ধরি, নিচেরটা পাই, এটা সিগমা পাই, সিগমা পাই, সিগমা পাই। এখন বলো তো দেখি কোন বন্ধনটা এখানে ভাঙে? পাই বন্ধন। পাই বন্ধন কয়টা আছে? একটা বন্ধন ভাঙলে কয় হাত ফাঁকা হয়? 2 হাত। তাহলে আমি এখানে প্লাস দেয়া H 2টা নিলাম, এখানে প্লাস দেয়া H 2টা নিলাম, এখানে H নিলাম, এখানে H নিলাম, H2 একটা অথবা H 2টা। আচ্ছা, অ্যারো চিহ্ন দিলাম। বিক্রিয়াটা ঘটবে হচ্ছে নিকেল প্রভাবক, আর তাপমাত্রা কত? 180 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ধরো যদি নেই, এই যে এটা নিলাম। আচ্ছা, তাহলে তাপমাত্রা কত বলো তো দেখি? 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এটারে বলে অপটিমাম টেম্পারেচার, পতানুকূল তাপমাত্রা, অর্থাৎ যেই তাপমাত্রায় সর্বাধিক পরিমাণে উৎপাদ পাওয়া যায়।
এটা 7 অধ্যায়ে পড়বা। প্রভাবক হিসাবে তুমি নিলা হচ্ছে নিকেল। যেহেতু তুমি হাইড্রোজেন সংযোজন করতেছো, তাহলে যত হাইড্রোজেন সংযোজন আসে সব জায়গায় এই একটা জিনিস ফিক্সড। এর জন্য এটারে ধরো আমি কপি করলাম, এখানে এনে দিলাম, এই বিক্রিয়া এটাই লাগবে, এই বিক্রিয়া এটা লাগবে। এটা আসলে বুঝাই তোমারে, এটা আরেকটু অন্যভাবে গল্প বলে বুঝাই। যেমন ধরো ও বাসায় গেছে, ভাত খাইতে চাইতেছে না, ভাত খাওয়ার জন্য একটা রাসায়নিক বিক্রিয়া, খাইতে চাইতেছে না। এখন ওরা দুই বোন, ও যে খাওয়া শুরু করছে কিন্তু ও খাইতে চাইতেছে না, তাহলে ও সক্রিয়তা দেখাইলো, ও সক্রিয়তা দেখাইতেছে না। তখন ওর আম্মু কি করলো, নিকেলের একটা দণ্ড দিয়া একটা জোরে থাপুর বাড়ি মারলো আর অনেক জোরে চিল্লাইলো, ধরো 180 থেকে 200 ডিগ্রি সাউন্ডে চিল্লাই উঠলো, খাস না কেন। তখন ও খাওয়া শুরু করলো, মানে বিক্রিয়া অংশগ্রহণ করলো। ব্যাপারটা এমন, অর্থাৎ নর্মালি এরা বিক্রিয়া করতেছিল না, বা করলেও খুব অল্প অল্প বিক্রিয়া করতেছে, অর্থাৎ 180 নিচের তাপমাত্রা আর 200 ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রায় ধরো খুব কম পরিমাণে পাওয়া যায়, কিন্তু এটা হলো বেশি পরিমাণে পাওয়ার একটা তাপমাত্রার রেঞ্জ। আর বিক্রিয়া কিভাবে হবে, বিক্রিয়াটা হবে, এটা যদি আমি এখানে ভাঙি, CH2 ছিল আর এখানে হলো তোমার CH2, নিচে ছিল এরকম মনে করো একটা দ্বিবন্ধন, এখানে এটারে আমরা ধরছিলাম হলো পাই বন্ড, তাই না? আচ্ছা, তাহলে এটারে ধরো আমি এখন মানে বুঝাবো যে এই জিনিসটারে এরকম ভাঙলাম, এই যে এরকম ভাঙলাম, দুইটা টুকরা বানাইলাম, তারপরে এই জিনিসটা এখন এরকম ঘুরে, অর্থাৎ এটা হচ্ছে তোমার এই কার্বনের সাথে ঝুলে রইলো, আর এইটা ধরো হচ্ছে এইভাবে ঝুলে আছে। তাহলে এই ফাঁকা হাতের মধ্যে এখন কি এসে ঢুকবো, এই যে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আছে না, অর্থাৎ হাইড্রোজেন এখানে মনে করো এইভাবে অবস্থায় রয়েছে, অর্থাৎ এই যে এরকম এইচ হয়ে রয়েছে, অর্থাৎ আচ্ছা আমি একটা কাজ করি, তোমাদের হলো আর একটা পেজ নিয়ে বুঝাই। যেমন ধরো এইরকম CH2, এরকম দ্বিবন্ড CH2, আর পাশে দিচ্ছে হলো H2, অর্থাৎ এইরকম CH2 দ্বিবন্ড CH2 প্লাস H2, এরকমই তো লিখছি নাকি। H2 মানে কি, হাইড্রোজেনের যোজনী এক, তার মানে দুইটা হাইড্রোজেনের মাঝখানে একক বন্ধন আছে, অর্থাৎ এই যে এইরকম অবস্থায় আছে, বুঝলা কি? কারণ ওর যোজনী হলো একের একক বন্ধন তৈরি করে। কারণ এই যে এরকম আমরা শিখছিলাম এর ইলেকট্রন বিন্যাস করলে এই যে 1s1, একটা ইলেকট্রন না এখানে, তো হাইড্রোজেনের যদি শক্তি স্তর দেখাই, মাঝখানে হাইড্রোজেন বসে, এখানে এই যে একটা ইলেকট্রন, এরকম আর একটা হাইড্রোজেন ছিল, এর মাঝে এই যে একটা ইলেকট্রন। তারপর আমরা শিখছিলাম যে ওই যে ও হলো ওর কাছে আসলে সেই যেরকম বন্ধন গঠন করলো। তারপর আমরা এই জিনিসটাকে শিখেছিলাম এই এইচ, আর এই যে এটা মিলে ডট ডট এইচ। পরবর্তীতে আমরা শিখেছিলাম এইটা হলো একটা বন্ধন, এরকমই তো শিখেছিলাম। তাহলে সেই জিনিসটা এখানে বলা হইতেছে যে এই জায়গায় হলো তোমার হলো একক বন্ধন অবস্থায় আছে। তাহলে যখন বিক্রিয়া অংশগ্রহণ করবো, ওই যে আমরা বললাম যে পুরাতন বন্ধন ভাঙিয়া নতুন বন্ধন তৈরি করা, তো এই যে এখানে ধরো বন্ধনটা ভেঙে গেল, এখানেও মনে করো এই যে বন্ধনটা ভেঙে গেল, তাহলে এখন এই কার্বনের কয় হাত ফাঁকা হয়েছে, 2 হাত। তখন আর এই হাতটার এই জায়গায় নাই, ওই জায়গায় না, এটারে মনে করো এরকম ঘুরিয়ে দিয়ে ঝুলে দিচ্ছে যে তোমরা কেউ আসো আমার সাথে যুক্ত হও। এখানে এটাও মনে করো এই জায়গায় সে কি করলো, এই জায়গায় ঝুলে দিচ্ছে, তখন এই হাইড্রোজেন এই জায়গায় থাকবো না, সেখান থেকে এই যে জায়গায় আসলো। আচ্ছা, এইরকম আইসা এই যে ওর হাত দিয়ে এই যে ওর সাথে জোড়া লাগলো। অনুরূপ ভাবে এই হাইড্রোজেনটাও তখন এখানে আর থাকবে না, ধরো এটা এই যে এরকম আইসা দেখা যায় না, এই যে এরকম জোড়া লাগলো। যে জিনিসটারে আমরা লিখবো হলো এরকম, যেমন এটা CH2 লিখলাম CH2 বন্ড, এটা হলো CH2 লিখলাম CH2, এটা H, এই যে নিচের দিকে টান দিয়ে H লিখলাম, টান দিয়ে H। এখন এখানে মনে মনে কত আছে, 1, এই 1 আর 2 যোগ করলে কত হয়, CH3 বন্ড, এখানে 1 আছে, তাহলে এখানে হলো CH3। তাইলে আগে এটা ছিল অ্যালকিন, অ্যালকিন কারণ দ্বিবন্ধন ছিল, এখন যেটা হলো মাঝখানে কত বন্ধন, একক বন্ধন, তাহলে এটা কি হলো বলতো, অ্যালকেন। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত হয়। এর জন্য এই যে এই জায়গায় লেখা আছে দেখো, এই যে তোমার ফর্মুলার মধ্যে লেখা আছে, রুলের মধ্যে, যে অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন সংযোজন ঘটালে যা হয় সেগুলো অ্যালকেন। বুঝতে পারছো? তাহলে এখন এই যে বিক্রিয়াগুলো আমরা করি, তাহলে এখন একটা হাইড্রোজেন এসে ডুববো হলো, একটা ডুববো এই কার্বনে, আর একটা ডুববো হলো এই যে এই কার্বনে। তাহলে এখানে আগে থেকে কয়টা ছিল, 2টা, আর একটা নতুন করে গেল, তাহলে এখানে কি হবে, CH3 হবে। অনুরূপভাবে এখানে আগে থেকে এই 2টা ছিল, আর একটা ঢুকলো, তাইলে এখানে CH3 হবে। বুঝতে পারছো? এখন আসো এই জায়গায় কোন জায়গায় সংযুক্ত হব,
একটা হাইড্রোজেন আসবো এই জায়গায়, আর একটা হাইড্রোজেন আসবো এই জায়গায়। এইটুকুর কি কোনো চেঞ্জ আছে? না, চেঞ্জ নাই। চেঞ্জ নাই বিধায়ী আমরা কি করলাম, এইটুকুর যেহেতু কোনো, ওই যে একটু আগে বলে আসলাম যেটুকুর মধ্যে পাই বন্ধন থাকে শুধুমাত্র ওইটুকুর চেঞ্জ হয়, ওইটুকুর ছাড়া বাকিটুকু চেঞ্জ হয় না। এইটুকু যেহেতু চেঞ্জ হইতেছে না, তাই আমি এটা এই কালার নিয়ে এই জায়গায় বসাইলাম। তাহলে চেঞ্জ হইলো যেটুকু, ওইটুকু এখন লিখি। ওটা কি একবারে গেছে কেন? আচ্ছা, কপি করে নিয়ে যাই, এইখানে নিয়ে বসাই দিলাম। তাহলে এখন এই যে এখানে এইটুকুর চেঞ্জ হইতেছে, একটা হাইড্রোজেন এই জায়গায় আসতেছে, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা? একটা আছে, আর একটা ঢুকবো। আচ্ছা, যদি না বোঝো আমি এইভাবে লিখতে পারি, ধরো CH, এই নিচের বন্ধনটা তো ভেঙে যাবে, ভেঙে ধরো এই যে নিচের দিকে এরকম ফাঁকা হলো, আর একটা এই যে এখান দিয়ে ধরো CH2 সাথে নিচে ঝুলে রইলো। হাইড্রোজেন কয়টা আছে এখানে? দুইটা। একটা হলো এই যে হাতের মধ্যে ঢুকলো, আর একটা হলো এই যে হাতের মধ্যে ঢুকলো। তাহলে এটা যদি এই জায়গায় নিয়ে যায় তাহলে হয় 2, এটা যদি এই জায়গায় নিয়ে যায় তাহলে হয় 3। অর্থাৎ নিচের টুকু আমি ধরো মুছে দিলাম। বুঝছি তো? তাহলে এই কালারটুকু চেঞ্জ আসলো না। এখন এই জায়গায় কি হবো, এখানে হাইড্রোজেন কি এখানে ঢুকতে পারবে? কোথায় ঢুকবে জানো? অর্থাৎ এই যে যেটার মধ্যে পাই বন্ড আছে সেটার মধ্যে। তাহলে এইটুকুর কোনো চেঞ্জ আছে? নাই, এইটুকু যেমন আছে আমরা ধরো এইটুকু নিয়ে এই যে এইভাবে রাইখা দিলাম। বাকিটুকু এখন চেঞ্জ করবো। এখানে কি হবে বলো তো দেখি? CH2 হবে বন্ড, এখানে দুইটা ছিল আর একটা দুইটা হয়ে গেল CH3। আচ্ছা, এখন এইখানেও ঠিক তাই। এখন এই জায়গায় কোন জায়গায় হাইড্রোজেন ঢুকবো? অর্থাৎ এইখানে একটা ঢুকবো আর একটা এই যে জায়গায় ঢুকবো। তাহলে এই জায়গা থেকে আমরা যেটা এটা তাহলে তখন কি হবে? CH2, অর্থাৎ এইটুকুর চেঞ্জ নাই, তাই ধরো এটা এরকম ভাবে লিখে দিলাম। এইটুকুরও ধরো চেঞ্জ নাই, এর জন্য এটারও এইভাবে এই পাশে নিয়ে বসাইলাম। চেঞ্জ আসতেছে শুধু হলো এইটুকু, এখানে আছে CH, একটা হাইড্রোজেন যেহেতু এখানে ঢুকতেছে তাহলে হবে CH2, আর এই জায়গায় দ্বিবন্ধনের মধ্যে থেকে তো একটা ভাঙিয়ে গেল, তাহলে আমরা এখানে একক বন্ধন দিয়ে এই জায়গায় হলো CH2। তাহলে এখন নামগুলা যদি সাজাও, এটা দেখো ছিল ইথেন, ইথিন নাকি, তাহলে এটার নাম কি হবে? 2 কার্বন। 2 কার্বনের জন্য আমি লিখলাম ইথ, আর একক বন্ধনের জন্য আমি দিলাম হলো ANE, এই হলো ইথেন। এটার নাম ছিল প্রোপিন। তাহলে এখানে কার্বন একটা, দুইটা, তিনটা, তিনটার জন্য লিখলাম পি আর প্রোপ, আর একক বন্ধনের জন্য আমরা দিলাম হলো ANE, প্রোপেন। এটা এখানে নাম হলো বিউটিন। তো এখানে আমি দেখতেছি 1 2 3 4, তাহলে আমি লিখলাম বিউট, আর একক বন্ধনের জন্য ANE, বিউটেন। এখানেও ঠিক তাই, বিউটিন 2 ছিল, কিন্তু এখানে কি আর 2 মুখ কিছু বসানোর জায়গা আছে? নাই, এটা শুধু হবে বিউট, বিউট, আর সবগুলো একক বন্ধন, এই হলো বিউটেন। তাহলে পরীক্ষায় কি আসে জানো? পরীক্ষায় আসে যে ইথিন থেকে ইথেন তৈরি করো, প্রোপিন থেকে প্রোপেন তৈরি করো, বিউটিন থেকে বিউটেন তৈরি করো, বিউটিন 2 থেকে বিউটেন তৈরি করো, এভাবে করা লাগবে। হ্যাঁ, খ নাম্বারে আসতে পারে, কিন্তু আসলে আমি যেটা পড়াইছি এগুলো সব সৃজনশীল, গরু এবং ঘোড়ার একটা অংশ মাত্র শিখলাম। মানে এরকম 4-5টা বিক্রিয়া দিয়ে একটা সৃজনশীল সলভ করা লাগবে। মিনিমাম 2টা বিক্রিয়া এক জায়গায় করে একটা প্রশ্ন উত্তর লেখা লাগবে, মানে একটা পার্ট শিখলাম। এইটা গেল। আচ্ছা, এইবার তুমি যাবা হলো, এইটার নাম দেখো লেখা আছে ব্রোমিন সংযোজন। এটার নাম কি? তাহলে আগেরটার মধ্যে ছিল হাইড্রোজেন সংযোজন, আগেরটা আমরা কি সংযোজন করছি? খালি হাইড্রোজেন। এইবার কি সংযোজন হবো? ব্রোমিনের যোজনী কত বলতে পারি আমরা? ব্রোমিন কি হ্যালোজেন, তাই না? হ্যালোজেনের যোজনী কত এটা আমাদের মনে আছে? হ্যালোজেনের সকল হ্যালোজেনের যোজনী হলো 1। মানে নরমালি আমরা যদি ফার্স্ট যোজনী দেখি, এই যে এখানে ফ্লোরিনের যোজনী হলো 1, ক্লোরিনের যোজনী 1, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এন্ড টেনেসাইন, এদের সবার যোজনী হলো এখানে 1। ব্রোমিনের যোজনী 1, তাহলে ওদের মধ্যে বন্ড তৈরি হবে কত? একটা। তো একটা বন্ড তৈরি হলে তার মানে বোঝা যাইতেছে আগের মতো এই বিক্রিয়া, এই যে ব্রোমিন Br2, তার মানে ব্রোমিনের মাঝখানে বন্ড আছে, ব্রোমিনের মধ্যে বন্ড আছে একটা। তো এখন এই জিনিসটারে যদি আমি মনে এই জিনিসটা যদি তাপ দাও, তাপ দিয়ে তাহলে তুমি ভাঙলে মাঝখানে দেখো ব্রোমিনের এই যে এরকম হাত ফাঁকা হবো। তাহলে ব্রোমিনের জোড়া লাগার জন্য কয়টা হাত লাগবে? এই ব্রোমিনের জোড়া লাগার জন্য কার্বনের একটা হাত লাগবে। ওরও কয়টা হাত লাগবে? একটা। আগের মতোই তাহলে কি হাইড্রোজেনের মতোই হবে। তাহলে আমরা একটু যদি দেখি এই জায়গায়, যেমন মনে করো আমি এই জায়গায় লিখলাম CH2, দ্বি বন্ড CH2, এখানে লিখলাম CH3,
বন্ড দি বন্ড CH2। আচ্ছা, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH দি বন্ড CH2। আচ্ছা, এটার নাম কি? 1 2 3 4 5 6 হেক্সিন। হ্যাঁ, হেক্সিন। তাহলে এখানে আমি দিলাম Br2, ব্রোমিন সংযোজন যেহেতু, এগুলা তো সব কি অ্যালকিন না? অ্যালকিনের প্রথম সদস্য, অ্যালকিনের দ্বিতীয় সদস্য, অ্যালকিনের পঞ্চমতম সদস্য, মানে যে এক করে কমে যাবে। তাহলে এখানে দিলাম Br2, এখানে দিলাম Br2। আচ্ছা, তাহলে যেই জায়গায় হচ্ছে পাই বন্ধন আছে ব্রোমিন শুধু ওই জায়গায় যায় জোড়া লাগবে। ওই যে আমরা একটা লাইন করে আসলাম, বাকিটুকুর কি কোনো চেঞ্জ হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে আমি এটারে যদি লিখি, এখানে কোনটুকুর মধ্যে সংযোজন করবে বলো তো দেখি? এই যে এইটুকুর মধ্যে সংযোজন হবো, অর্থাৎ একটা ব্রোমিন এইখানে ঢুকবো আর একটা ব্রোমিন এই জায়গায় ঢুকবো। সামনের টুকুর কি কোনো তেলে চেঞ্জ আছে? আমি এখান থেকে এটা নিয়ে ধরো এই পাশে বসিয়ে রাখলাম বিক্রয় করার জন্য, এখানে অ্যারো চিহ্ন দিলাম। তাহলে এইটুকুরে যদি লিখি, এটা হবে CH, দ্বি বন্ডের জায়গায় একটা বন্ধন অক্ষত রইলো আর একটা পাই বন্ধন ভাঙে গেল। গল্পটা কথাটা শোনো, উপরেরটা হলো সিগমা, সিগমাটা অক্ষত রইলো, তাহলে এই পাইপ খন্ড হয়ে গেছে, এটা যে নিচে ঝুলতেছে। আর এই জায়গায় হলো তোমার CH2, এই CH2 এর মধ্যেও এখানে যেরকম হাত ঝুলতেছে। তো হ্যাঁ, এখানে এই যে পাই বন্ধন, যেটা পাই বন্ধন ভেঙে যায়, তাহলে পাই বন্ধন ভাঙলে মাঝখানে দুই খণ্ডে বিভক্ত হবো না? অর্থাৎ ব্যাপারটা যদি এমন হয়, এটা একটা বন্ধন ভাঙলে যেরকম জোড়া মানে আলাদা আলাদা হইলো, এখানে ঠিক এটা আলাদা হলো। তাহলে এখানে ব্রোমিন কয়টা আছে? দুইটা। একটা ব্রোমিন এখানে ঢুকবে আর একটা ব্রোমিন এই জায়গায় ঢুকবে, এন্ড সেটাই দেখাচ্ছি আর কি। তো এটা লিখলে যেমন এটা ধরো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2, আর এখানে দিলাম হলো বন্ড CH, এই Br কে পাশে লিখলা, বন্ড এখানে CH2 লিখে এই Br কে তার পাশে লিখে দিলাম, বুঝছো? এখানে কিন্তু 2 হবে। আচ্ছা, আরো যদি শর্ট করো, তাহলে CH3 এই CH2 এর পাশে নিয়ে আসলা, এই CH2 এর পাশে নিয়ে আসলা, ওকে ওর পাশে নিয়ে আসলা, এই CH কে এখানে লিখে তার পাশে Br লিখলা, এই CH2 কে লিখে তার পাশে Br লিখলা। কিন্তু পরীক্ষায় হলো আমি এইভাবেই লিখি,